নমস্কার, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে একটা অন্য বিষয়ের ওপর নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো। সাধারণত আমি এই ধরনের ভিডিও করি না। স্বাধীন ভারতের নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষেরই বাক স্বাধীনতা আছে, প্রত্যেকটা মানুষই নিজের মতামত জানাতে পারে। এই ভিডিওটা করব না ভেবেছিলাম, তবে সরকারি পরিষেবা নিয়ে অনেক কথা শুনেছি এবং নিজের খারাপ অভিজ্ঞতাও আছে। আগে কেউ কোনো দিন জিজ্ঞেস করেনি বা বলার দরকার হয়নি, আজকে বলতে বাধ্য হচ্ছি সরকারি পরিষেবার অবস্থা খুবই খারাপ। আজকাল সরকারি পরিষেবা পেতে গেলে সাধারণ মানুষকে অনেক নাজেহাল হতে হয়। নিউজ চ্যানেল, ফেসবুক বা ইউটিউবে যে অন্নপূর্ণা যোজনা নিয়ে অনেক হইচই হচ্ছে, অনেক জটিলতা দেখা দিচ্ছে, অনেকের অনেক রকম সমস্যা হচ্ছে 12-13 পাতার ফর্ম নিয়ে বা পারিবারিক তথ্য দেওয়া নিয়ে অনেকের মধ্যে অনেক সমস্যা হচ্ছে। যদিও এই ফর্মটা আবারও আপলোড করা হয়েছে কয়েকটা পয়েন্ট বাদ দিয়ে, তো এই ফর্ম নিয়ে আমার কিছু বলার নেই। সরকার চাইলে সাধারণ মানুষের থেকে তথ্য সংগ্রহ করতেই পারে সরকারি কাজে, সেক্ষেত্রে আমার কিছু বলার। তবে সরকারেরও জানা দরকার যে সাধারণ মানুষের জন্য যে সরকারি পরিষেবা আছে, সেই সরকারি পরিষেবা থেকে সাধারণ মানুষ ঠিকঠাক সুবিধা পাচ্ছে কি না, তাদের সুবিধা অসুবিধা সেই কথাগুলোও জানা দরকার। এই ফর্মের মধ্যে একটা পৃষ্ঠা বোধহয় ফাঁকা রাখা দরকার ছিল সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথাগুলো লিখে সরকারকে জানানোর জন্য। মহিলাদের জন্য যখন এই যোজনা, তখন মহিলারা পাচ্ছে কিনা, সেই মহিলা ভারতীয় নাগরিক কিনা, এটা অবশ্যই যাচাই করা দরকার। যারা এলিজিবল তারাই পাবে, এই বিষয়ে আমার কোনো কিছু বলার নেই। এই অন্নপূর্ণা যোজনা ছাড়াও আরও কয়েকটা যোজনা আছে যেগুলো বন্ধ আছে, সেগুলো কেন বন্ধ আছে জানি না, তবে সেগুলোর প্রয়োজনীয়তা অনেক বেশি বলে আমার মনে হয়, সেগুলোও সরকারের গুরুত্ব দেওয়া দরকার। আমাদের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা এই অন্নপূর্ণা যোজনা নিয়ে কয়েকটা মন্তব্য করেছেন নিউজ চ্যানেলে। যেমন উনি বলেছেন, যারা সরকারি ভ্যাকসিন নেন না, বাচ্চাদের সরকারি ভ্যাকসিন দেন না, সরকারি স্কুলে বাচ্চাদের পাঠান না, তারা কেন অন্নপূর্ণা যোজনা পাবেন। এখানে বলে রাখি, কোথাও তো বলা নেই যে সরকারি স্কুলে বাচ্চাদের পাঠাতেই হবে, সরকারি ভ্যাকসিন নিতেই হবে বা সরকারি হসপিটালে যেতেই হবে। এটা তো কোনো বাধ্যতামূলক নয়, তো তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি তো জানতাম এই অন্নপূর্ণা যোজনার ফর্মের মধ্যে কয়েকটা ক্রাইটেরিয়া আছে, যেখান থেকে কিছু সংখ্যক মানুষকে বাদ দেওয়া হবে। যারা আয়কর দেন তাদেরকে বাদ দেওয়া হবে, যারা সরকারি কর্মচারী তাদেরকে বাদ দেওয়া হবে। তো এটা তো জানতাম না যে সরকারি স্কুলে না পাঠালে বাচ্চাকে বা সরকারি ভ্যাকসিন না নিলে তাকে দেওয়া হবে না। নিজের বাচ্চার কিসে ভালো হবে সেটা সবাই জানে, কারো অজানা নয়। তবে সরকারি আর বেসরকারির মধ্যে যে পার্থক্য আছে সেটাও সবার জানা। এমন কথাই যদি হবে তাহলে বেসরকারি স্কুল বা বেসরকারি হসপিটাল এগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে না কেন? যে সমস্ত ব্যক্তিরা সরকারি পদে রয়েছেন, নেতা মন্ত্রীরা, ওনারাই বা সরকারি জায়গায় যান না কেন, সরকারি পরিষেবাটা নেন না কেন, নিজেদের বাচ্চাদেরকেও কেন সরকারি স্কুলে পাঠান না? তাহলেই তো সরকারি ক্ষেত্রগুলোতে আরও উন্নতি হতে পারত। সরকারি পরিষেবাটা কি শুধু সাধারণ মানুষের জন্য? ওনারাও তো সরকারি পরিষেবাটা সাধারণ মানুষের মতো নিতে পারেন। এখন সরকারি পরিষেবা নিতে মানুষ ভরসা পায় না, একরকম বাধ্য হয়েই মানুষ সরকারি পরিষেবাটা নিতে যায়। আমার নিজের ডেলিভারি হয়েছে সরকারি নামী হসপিটালে, তো এখন আমার মনে হয় যে সরকারি হসপিটালে না গিয়ে বেসরকারি হসপিটালে গেলে বোধহয় আমার বাচ্চার এতটা ক্ষতি হতো না। কোভিডকালীন পরিস্থিতিতে সরকারি ভ্যাকসিন কোথাও কোনো সরকারি জায়গাতে পাওয়া যাচ্ছিল না, একমাত্র বেসরকারিতে পাওয়া যাচ্ছিল। তো আমার মেয়ের যখন বয়স 1.5 মাস বয়স, ওই সময় ভ্যাকসিন দেওয়ার কথা, তো পাচ্ছিলাম না কোথাও, অপেক্ষা করতে করতে প্রায় 3 মাস হয়ে গেছিলো। তো ওকে ডাক্তার বলেছিল যে ইমিডিয়েট ভ্যাকসিনগুলো শুরু করতে হবে, যেহেতু ও প্রিম্যাচিওর, তো ভ্যাকসিনগুলো ওর জন্য খুবই জরুরি ছিল। আমরা ওই 3 মাসেতেই ওই ভ্যাকসিনটা নিই, 3 মাস 3টে ভ্যাকসিন নিতে হয়েছিল। তো ওটা প্রাইভেটে যথেষ্ট দামি, এক একটা প্রায় 9,000 টাকার মতো লেগেছিলো, 3টে নেওয়া হয়েছিল। আমাদের টোটাল খরচ পড়েছিল ডাক্তারের ফিস নিয়ে 30,000 টাকার ওপরে আমাদের লেগেছিলো। তো আমরা তো এই ভ্যাকসিনটা বেসরকারিতে কেন নিয়েছি? আমরা বাধ্য হয়ে নিয়েছি। ওই সময় তো পালস পোলিওও বন্ধ ছিল, আমার মেয়ে অনেক দিন পালস পোলিওটাও পায়নি। অনেক সরকারি স্কুল তো আছে, কিন্তু সেই সরকারি স্কুলগুলোতে বাচ্চাদের পাঠানোর মতো পরিস্থিতি আছে কিনা সেটাও তো ভেবে দেখা দরকার। বা সরকারি স্কুলগুলোতে ভিন্নভাবে সক্ষম বাচ্চাদের পাঠানো যায় কিনা সেই পরিকাঠামোটাও তো নেই। অনেক স্কুলে ভর্তি নেওয়া হয়, আবার অনেক স্কুলে ভর্তি নেওয়া হয় না। আমাদের ক্ষেত্রে তো বেসরকারিটাই বাধ্যতামূলক হয়ে গেছে, বেসরকারি ছাড়া আমাদের কোনো উপায় নেই।
আমরা একরকম বেসরকারিতে বাধ্য হয়েই যাই। আমরা জানি, আমরা নিজেরা খুব ভালো করেই জানি যে বেসরকারিতে গেলে সেখানে অনেক ক্ষেত্রে আছে বেসরকারি মানেই বিজনেস। সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের অনেক খরচ হবে, আমাদের সামর্থ্যের বাইরে গিয়েও আমরা সেটা করব আমাদের বাচ্চার ভালোর জন্য। একটা ব্যক্তির মুখের কথা থেকে একটা সরকারি স্ট্যাম্প দেওয়া কাগজে কি লেখা আছে সেটার গুরুত্ব অনেক বেশি। একটা রিপোর্টের ওপর ভালো মন্দ অনেক কিছুই নির্ভর করে। আমার মেয়ের জন্মের সময় যে রিপোর্টটা দেওয়া হয়েছে সেই রিপোর্টের মধ্যে ভুল আছে, সেটা নিয়ে আমি পরে আসছি। রিপোর্টটাও আমি দেখাবো কি লেখা আছে রিপোর্টের মধ্যে। আমার প্রেগনেন্সির প্রথমের দিকে আমি প্রাইভেট হসপিটালেই দেখাতাম, চেক আপ করাতাম। পরে শুনে যে সরকারি হসপিটালটা ভালো, সেই কারণে আমি সরকারি হসপিটালেই চেক আপের জন্য যেতাম। তো একবার নির্দিষ্ট ডেটের আগেই আমার সমস্যা হওয়াতে আমি চেক আপে গেছিলাম ওই সরকারি হসপিটালে। তো যাওয়ার পর আমাকে অ্যাডমিশান করিয়ে নিল, হাজব্যান্ড ছিল। তো হ্যাঁ, অ্যাডমিশনের পর থেকে আমি জানতাম যে সব ঠিক আছে, সব ঠিক আছে। আমাকে ওখানে ইঞ্জেকশান দেওয়া হয়েছিল, যাওয়ার পর বলেছিলেন যে ব্যথা কমানোর। অ্যাডমিশনের পর থেকে আমাকে আর হাজব্যান্ডের সাথে কথা বলতে দেওয়া হয়নি। অবশ্য ওর কাছ থেকে অনেক কিছু শুনেছি। আমার ওই দিনকে রাতে খুব অসুবিধা হচ্ছিল, তো পরের দিন সকালের দিকে আমার ডেলিভারিটা হয়। আমার হাজব্যান্ডকে বলেছিলেন ওখানকার ডাক্তাররা যে একদিন রেখে পরের দিন সকালে ইউএসজি করে তারপর ছুটি দেওয়া হবে, এখনও তো অনেক দিন দেরি আছে। সেই সময় খুব চিন্তায় ছিলাম, বুঝতে পারছিলাম না আদৌ কী হতে চলেছে। তখন মা বা হাজব্যান্ড কারোরই সঙ্গে আমি কথা বলতে পারিনি। দুদিন পর যখন আমাকে জেনারেল বেডে শিফট করা হলো, তারপর আমি সমস্তটাই জানতে পারি। আমার ডেলিভারিটা নির্দিষ্ট সময়ের অনেকগুলো দিন আগেই হয়েছিল, তবে এর কারণ আমার হাজব্যান্ডকে 3 বার 3 রকম বলা হয়েছিল। আমার মেয়েকে নিয়ে 30 দিন ওই হসপিটালেই থাকতে হয়েছিল। ওর যা অবস্থা ছিল তখন খুব খারাপ অবস্থা ছিল, ক্রিটিক্যাল কেয়ারের মধ্যেই ওকে 30 দিন রাখতে হয়েছিল। তো তারপরে ওই সময়টা যে খারাপ অবস্থা ছিল, ছুটির পরেও আমাদেরকে এই সরকারি হসপিটাল, বেসরকারি হসপিটাল অনেক জায়গাতে আমাদেরকে দিন রাত এক করে ওই কোভিডকালীন পরিস্থিতিতে দৌড়াদৌড়ি করতে হয়েছে, অনেক সমস্যা হয়েছে। কিন্তু আমরা দেখেছি সরকারি হসপিটালের থেকে বেসরকারি হসপিটালে টাকা খরচ হয়েছে, কিন্তু বেসরকারিতে ব্যবহারটাও ভালো আর পরিষেবাটাও ভালো। সরকারি হসপিটালে আয়া মাসি থেকে শুরু করে সিস্টার অনেকেই খুব খারাপ ব্যবহার করেন, তবে সবাই যে খুব খারাপ তা বলছি না। তবে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে, সেসব কথা এখন আর বলতে চাই না, অন্য কোনো দিন ইচ্ছা হলে বলবো। মেয়ের যে রিপোর্টের মধ্যে ভুলটা আছে সেটা আমি তোমাদের এখন দেখাবো। এই যে দেখতে পাচ্ছ কাগজের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে, কেননা সেই সময় অনেক জায়গাতেই এই কাগজটা দেখাতে হয়েছিল। সেই জায়গাটায় যে কারেকশান করা হয়েছে, এখানটায় ভুল লেখা হয়েছিল, এখানটাতেও এক জায়গায়, এইটা প্রথম পেজ সেই জন্য চোখে পড়ে গেছিলো, এখানটাতেও এক জায়গায় কারেকশান করা হয়েছে। তো ভেতরের পেজে আছে, দাঁড়াও দেখাচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ এই যে বেবিজ ইনফরমেশান অ্যাট বার্থ, তো এখানে জন্মের পর সেই ইনফরমেশানটা এখানে দেওয়া আছে। প্রথমে এই যে লেখা আছে ক্রায়েড ইমেট আফটার বার্থ, তো এটা জন্মের পরই কেঁদেছে কি না সেটা ইয়েস অথবা নোতে দেওয়ার কথা। তো এখানে নো হতো, ইয়েস করা আছে। ও জন্মের পরই কাঁদেনি, চেষ্টার পর তারপর কেঁদেছে। তো এখানে একটা মারাত্মক ভুল আছে। তারপরে এখানে আছে ওর জন্মের পর যে ওজনটা সেটা ঠিক আছে। এখানে ওই যে কত সপ্তাহ আমার প্রেগনেন্সি ছিল সেটাও ভুল আছে, 38, মানে একদম পূর্ণ। তো এটা আমার ছিল না, প্রি ম্যাচিওর বেবি। এই যে ম্যাচুরিটি ফুল টার্ম করা, এটাও একটা মারাত্মক ভুল। যেখানে প্রি ম্যাচিওর প্রি টার্ম করার কথা, সেখানে ফুল টার্ম করা। তো এই যে এই দুটো, এই যে ইয়েস আর ফুল টার্ম, এই দুটো একদম মারাত্মক ভুল। কেউ কি, আচ্ছা বলো তো, কেউ কি আমার মুখের কথা কেউ বিশ্বাস করবে? এই কাগজটা, এই রিপোর্টটা তো বিশ্বাস করবে। এই রিপোর্টে যা লেখা আছে এটা আমি জানতে পারি ওর যখন 2.5-3 বছর বয়স। প্রথমে ওকে প্রাইভেটে থেরাপিতে দিয়েছিলাম, সেখানে এই পেজটা চোখে পড়েনি ওনাদের। তো আরেকটা জায়গায় যখন গেছিলাম সেখানে ওনারা এটা দেখে বলছেন, তো সেখান থেকে আমরা জানতে পারি 2.5 বছর পর কি আমাদের করার আছে। এখানে অ্যাডমিশান আর ডিসচার্জ ডেটটা দেওয়া আছে। এই যে ডিসচার্জ ডেটটা এখানে ভুল ছিল, কারেকশান করা হয়েছে,
কিন্তু এখানে অ্যাডমিশন ডেট টাইমটাও এটাও ভুল আছে। কি বলবো, মানে এই রিপোর্টটার মধ্যে এত ভুল না, শুধু ভুলে ভরা। সেই সময় কোভিড আতঙ্কটা চারিদিকেই ছড়িয়ে পড়ছিল, আর ওকে ছুটি দিতে একরকম বাধ্যই হয়েছিল। তো ওই সময়টায় পেপারের মধ্যে খুঁটিনাটি কী লেখা আছে সেটা যাচাই করে দেখার মতো আমাদের মনের অবস্থাও ছিল না। আর এই প্রসেসিংটা শুরু হয়েছিল সকালে, ডিসচার্জ হতে হতে সন্ধে হয়ে গেছিলো। আমরা বাড়ি যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সটাও পাচ্ছিলাম না, অবশেষে অ্যাম্বুলেন্স পেয়েছি। সরকারি বেসরকারি পরিষেবা নিয়ে বলতে গিয়ে অনেকগুলো কথাই বলতে হলো। তো আজকের ডেটে দাঁড়িয়ে সরকারি ক্ষেত্রে যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা আর শিক্ষা ব্যবস্থার যে বেহাল অবস্থা, তাতে করে সাধারণ মানুষ সেই সরকারি পরিষেবাটা নিতে ভরসা পাচ্ছেন না। সরকারি বাস কটা চলে জানি না, তবে সমস্ত মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি করা হয়েছে। এখানে কোনো শর্ত রাখা হয়নি, গরিব বড়লোক সমস্ত মহিলাই সরকারি বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবে। যারা সুস্থ স্বাভাবিক মানুষ তাদের যদি প্রতি মাসে 3,000 টাকা সাহায্য করা হয়, তবে যারা প্রতিনিয়ত লড়াই করে বাঁচে, অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়, তাদের প্রয়োজনীয়তা অনেক বেশি। যারা বৃদ্ধ বৃদ্ধা বা ভিন্নভাবে সক্ষম ব্যক্তিরা আছেন, তাদের প্রত্যেকেই কিন্তু কাজ করতে সক্ষম নন। তাদের জন্য যে সহায়তাটা দেওয়া হতো আগে, সেই সহায়তাটাই বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন, তবে সেটাও 3,000 টাকা থেকে অনেকটাই কম। তো সবশেষে একটা কথাই বলবো, আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থা আর স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হোক। আর এই সব জায়গার উন্নতি তখনই হবে যখন কোনো উচ্চবিত্ত বা নেতা মন্ত্রীরা এই পরিষেবাটা গ্রহণ করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, অন্য কোনো দিন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।